সংস্কার কার্যক্রমে জাপানের সমর্থন, বাজেটে সহায়তায় মিলছে 13,000 কোটি টাকা। আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচন জিতে চায় না অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। দ্রুত রোডম্যাপের দাবি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,18,000 কোটি টাকা। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। কর প্রশাসন সংস্কারের তাগিদ। ব্যাপক সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণটা বাড়াতে হবে এবং যারা ট্যাক্স দেয় না তাদের এগেইনস্টে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা না থাকে। থেমে নেই ভারত থেকে অবৈধ পুশিন। ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জে 49 জনকে পাঠালো বিএসএফ, প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঝোড়ো বৃষ্টিতে উপকূলীয় জেলায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি, ভেসে গেছে মাছের ঘের। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাকিস্তানকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, অপারেশন সিঁদুরে নৌবাহিনী সক্রিয় হলে 4 ভাগে বিভক্ত হতো পাকিস্তান। এবং বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল, দায়িত্ব নিয়ে ঘোষণা দিলেন ক্রিকেটের উন্নয়নে কাজ করার। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। একই সঙ্গে বাজেট সহায়তা হিসেবে প্রায় 13,000 কোটি টাকা দিচ্ছে দেশটি। শুক্রবার জাপানের টোকিওতে দেশের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে 6টি সমঝোতা স্মারক সই হয়। এদিকে শীর্ষ জাপানি কোম্পানি নির্বাহীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ ব্যাংক খালি করে গেছে, সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। ফাহিম ইউসুফের রিপোর্ট। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে টোকিওতে এ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় জাপান সরকার। বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তির আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট $1.063 বিলিয়ন সহায়তা দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে দেশটি। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। বাংলাদেশে চলমান রাষ্ট্রীয় সংস্কার ও ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান জাপানের প্রধানমন্ত্রী। এ সময় ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শীর্ষ জাপানি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ায় বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে দেশটির কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। You are born as an entrepreneur, as a creative person. It's the essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. পরে জাপানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজকে আমরা বলবো যে বাংলাদেশ প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাপান বাংলাদেশ। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক।
এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, স্বৈরাচার বিদায় হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। শুক্রবার রাজধানীতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শুক্রবার নানা কর্মসূচি করে দলটি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতাকর্মীরাও। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সেই দল বাংলাদেশের আত্মার দলে পরিণত হয়েছে। জাতীয় ক্রাইসিসে প্রত্যেক সংকটের মুহূর্তে জীবনের বাজি রেখে ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চায়, শুধু চান না ডক্টর ইউনূস। জাপানের বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডক্টর ইউনূস, উনি নির্বাচন চায় না। এ উপলক্ষে হাইকোর্ট মাজারের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকির মুখে, স্বৈরাচার বিদায় হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ দাবি জানান তারা। শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বৃষ্টি পড়ছে, তবুও থামা যাবে না, যেতে হবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। কারণ আজ ফ্যাসিস্ট সরকার নেই শ্রদ্ধা জানানোর জন্য সীমিত লোকের বাধ্যবাধকতা। তাই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের উপস্থিতি ছিল বাঁধ ভাঙা জোয়ারের মতো। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে। দীর্ঘ 17 বছর পর নেতাকর্মীদের কোনোরকম পুলিশি বাধা ছাড়াই শ্রদ্ধা জানাতে আসতে পেরে স্বস্তি প্রকাশ করে বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয় পর্যায়ে তাদের সংকট প্রমাণে তার অবদানের কথা মানুষ স্মরণ রাখবে। রহমান কোন দলের উনি সম্পদ নয়, উনি বাংলাদেশের সম্পদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা যতদিন থাকবো ইনশাল্লাহ ততদিন বিএনপি পথভ্রষ্ট হবে না। আমরা আমাদের শোকটাকে, আমাদের অনুভূতিটাকে আমরা প্রকাশ করতে পারছি, এর জন্য আমরা সরকারকে অশেষ ধন্যবাদ জানাই। আর সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর যাবৎ ফ্যাসিবাদের রোশনালে পরে একটা টাইম নির্ধারণ করে দিত, ওই টাইমের ভিতরে কিছু সংখ্যক নেতাকর্মী আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমাদের প্রবেশ করতে দিত। সরকারকে বলতে চাই, অতি দ্রুত একটি গণতান্ত্রিকভাবে এদেশের জনগণকে তাদের ভোটার অধিকারটা ফিরিয়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে অনতিবিলম্বে জনস্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে অনতিবিলম্বে নির্বাচনে প্রবেশ করুন। বিএনপি নেতাকর্মীরা দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। নাটোর, মাদারীপুর ও নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় খাবার। এছাড়াও বরিশালে অনুষ্ঠিত হয় বই প্রদর্শনী। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। নাটোরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো বেজ ধারণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে শাহাদাত বার্ষিকী। রাজশাহীতে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নগরীর অলকার মোড়ে শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি হয়। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তারা অত্যন্ত তাকিয়ে আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে। বরিশালে আলাদাভাবে জেলা ও মহানগর বিএনপি নানা আয়োজন করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই প্রদর্শনী। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমরা এখন আলোচনা অনুষ্ঠান করব, এরপরে আমাদের খাদ্য বিতরণ আছে। মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জেলা বিএনপি। নড়াইল শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপি ও নগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নে মিলাদ মাহফিল, দোয়া এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে কোরআন খানি, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সকালে বগুড়ার জেলা কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়। জামালপুরে খাদ্য, গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের উদ্বোধনকৃত ভিত্তি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া হয়। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় বলে মন্তব্য করেছে 12 দলীয় জোটের নেতৃবৃন্দ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোট নেতৃবৃন্দ এ কথা বলেন। জাপান সফররত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিক্কেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন। প্রশাসনকে তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের থানা মোড়ে পথসভায় একথা বলেন সার্জিস। বলেন, দু একটি রাজনৈতিক দল, কয়েকজন নেতা কিংবা প্রশাসনের কয়েকজন সদস্য মিলে এই অভ্যুত্থান হয়নি। যদি শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামতো তাহলে এই অভ্যুত্থান সম্ভব হতো না। সার্জিস বলেন, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনার অস্তিত্ব সংকটে পড়েছিলেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমলেও বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। যদিও চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণে হোঁচট খেয়েছে এনবিআর, তাই নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। বিশাল অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার নানা দিক জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
চলতি অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। নতুন অর্থ বছরে বাজেটের আকার কিছুটা ছোট হলেও বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। 2024-25 অর্থ বছরের 4,80,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল এনবিআরকে। কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় সংশোধন করে কমানো হয় লক্ষ্যমাত্রা। নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে ঘাটতি থাকলেও নতুন বাজেটে এমন লক্ষ্যমাত্রা নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে রাজস্ব। রাজস্ব যদি যথেষ্ট পরিমাণ রাজস্ব যদি আপনি আহরণ করতে না পারেন তাহলে আপনাকে ধার করতে হবে। আমাদের দেশে যারা ট্যাক্স পেয়ার, যারা দিতে পারে, তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং তারা সফল হয়। সেই সফল হয় আমাদের অদক্ষতার কারণে, রাজস্ব আহরণের মেকানিজমের অদক্ষতার কারণে হয়। ব্যাপক সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণটা বাড়াতে হবে এবং যারা ট্যাক্স দেয় না তাদের এগেনস্টে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা না থাকে। 1, 2 হচ্ছে ট্যাক্স দেওয়াটাকে লোকজনের মধ্যে ভীতিটা দূর করতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস EFD স্থাপনের পরামর্শ দেন তারা। দুটো বিষয়ে সরকার অবশ্যই যত্নশীল হতে পারে। একটি হলো যে অনেকদিন ধরে EFDর কথা আমরা বলছি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, হ্যাঁ, তো সেইটা কিন্তু ওইভাবে স্থাপন করা হচ্ছে না। আসলে আমরা যে অটোমেশনের কথা বলছি সেটার একটা বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে কিন্তু এই EFD, যেটা গ্রামে গঞ্জে একেবারে এই ভ্যাট কালেকশনের জন্য এটা ইনস্টল করা যেতে পারে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকার হয়তো চিন্তা করছে যে ভ্যাটের একটা ইউনিফর্ম রেট এত ইমপ্লিমেন্ট করতে, এবং সেটা বাজেটে ঘোষণা আসতে পারে যে সব রকমের পণ্য এবং সেবার ক্ষেত্রে 15% হয়তো ভ্যাট আরোপ করা হতে পারে। তো সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে রেভিনিউ জেনারেশনে, এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতি আরও মন্থর হয়ে যেতে পারে। সেই সঙ্গে কর প্রশাসনের সংস্কার ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যক্ষ কর আদায় জোরদার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন বিশ্লেষকরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ফেনী, খাগড়াছড়ি ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 49 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারত বাংলাদেশের সীমান্তের ছাগলনাইয়ায় বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত এলাকায় দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও 14 জনকে অবৈধভাবে পুশিন করেছে বিএসএফ। আর হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকার ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 13 জনকে পুশিং করা হয়েছে। এই 13 জনের ব্যাপারে আমরা তাদের এলাকায় তাদের যে ঠিকানা আমাদেরকে দিছে তারা, সেই ঠিকানা অনুযায়ী আমরা তাদের কুড়িগ্রাম ওই থানাগুলোতে আমরা তাদের মেসেজ পাঠাইছি। তাদের যদি বাড়িঘর ঠিকানা ঠিক থাকে তাহলে তো তাদের বাড়িঘরে পাঠানো হবে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে উপকূল অতিক্রম করলেও উত্তাল রয়েছে সাগর। উপকূলে দমকা হাওয়া আর ঝোড়ো বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। বরিশাল, বরগুনা সহ অন্যান্য জেলায় অভ্যন্তরীণ রুটে বন্ধ লঞ্চ চলাচল। নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায়। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে শুক্রবারও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হয়। বাতাসের তীব্র গতিতে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি সহ গাছপালা উপড়ে পড়ছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভ সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি 3-4 ফুট বেশি উচ্চতায় উঠেছে। মহেশখালী, ঘটিভাঙা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নচাপে ভোলায় অস্বাভাবিক হারে বেড়েছে নদ নদীর পানি। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি। মনপুরা, তজুমউদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের, গবাদি পশু। 2 দিন যাবৎ বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায়
ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 1 থেকে 1,500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা এটা কম বেশি হতে পারে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল আমাদের বরাদ্দ আছে। আমরা সকলকেই আমরা চাল দিয়ে এই মুহূর্তে সহযোগিতা করছি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। নিম্নচাপ কেটে গেলেও নদীতে এখনো প্রচন্ড ঢেউ ও বাতাস রয়েছে। নদীতে প্রচুর উত্তাল, বাতাসের কারণে কোনো কিছু সি ট্রাক, ছোট নৌকা কোনো কিছু ছাড়তেছে না। এই জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এখান থেকে কোনো যাতায়াত নাই, স্পিড বোট বা ট্রলার বা কোনো ক্রুজার কিছুই চলতেছে না। ঘাট সংক্রান্ত যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব হাতিয়ার মানুষের জন্য স্থায়ী একটা সমাধান হয়। বরিশালে বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ রুটে এখনো বন্ধ লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। লঘুচাপের প্রভাবে 20 ঘন্টা পর চাঁদপুর ঢাকা নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি 40 সেন্টিমিটার বেড়েছে। চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার আশাশুনিতে টানা বৃষ্টিতে মাছের ঘের প্লাবিত হলেও রিংবাঁধ দ্রুত বেঁধে ফেলায় ক্ষতির পরিমাণ কমেছে। তবে অতিবৃষ্টিতে শ্যামনগরে কিছু ঘের পানিতে একাকার। প্লাবিত হয়েছে সুন্দরবনের কিছু অংশ। এদিকে বরগুনায় সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। দীর্ঘ সময় পর অভ্যন্তরীণ রুটে নৌ ও ফেরি চলাচল শুরু হলেও ঢাকা থেকে ছেড়ে আসেনি বরগুনাগামী কোনো লঞ্চ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। জেলায় এবার কেজি দরে গরু বিক্রি জনপ্রিয়তা পাচ্ছে। তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা যাতে ন্যায্য দামে পশু বিক্রি করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শুভা। কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদীর খামারিরা দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের পর তুলছেন হাটে। ঢাকা সহ আশেপাশের জেলায় এখানকার গরুর চাহিদা বেড়েছে। জেলায় এবার কেজি দরে গরু বিক্রি হচ্ছে। হাম্বা ফার্ম সহ কয়েকটি খামার থেকে 620 টাকা কেজি দরে কোরবানির গরু কিনতে পারছেন ক্রেতারা। এই পদ্ধতিতে গরু ক্রয় সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এটি। প্রতি বছরই এখান থেকে গরু নেওয়া হয়। আর এখান থেকে সবচেয়ে বড় ব্যাপারটা হলো বিশ্বস্ততা, যে আমরা এখানে অন্ধের মতো এর আগের বার আমরা যে আইসা আমাদের পছন্দতে নেই তাও না। যেমন তাদের আমরা বলি যে গরু বের করে দেন, সেখান থেকে আমরা নিয়ে যাই, কারণ এখানে একটা গ্যারান্টেড। আমার ছেলে প্রতি বছর এসে কিনে নেয়, এবার আমি আসলাম প্রথম দেখতে কেমন ফার্মটা, আর দেখলাম অনেক সুন্দর একটা ফার্ম। খামারিরা জানায় ক্রেতারা এবার বড় গরু বেশি পছন্দ করছে। হাম্বা ফার্মে 500 থেকে 900 কেজির গরু রয়েছে। তবে গোখাদ্যের দাম, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন সহ নানা কারণে এসব পশুপালনে হচ্ছে বাড়তি খরচ, যার কারণে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। বিভিন্ন রকম কলাইয়ের ভুসি, কুড়ার ভুসি, মুসুরির ভুসি, সয়ামিল, এইসব ভুসিগুলি সংমিশ্রণে আমরা গরুগুলিকে ন্যাচারাল উপায়ে দানাদার খাবার দিয়ে এবং কাঁচা ঘাস দিয়ে গরুগুলি সারা বছর লালন পালন করি। অন্যান্য বারের তুলনায় একটু কম, কাস্টমারের রেসপন্সটা কম, তারপরে মাশাআল্লাহ আমাদের প্রায় 100+ গরু বিক্রি হয়ে গেছে। বড়গুলার চেয়ে ছোটগুলা বিক্রি বেশি, বাট বড়গুলা গত বছর যেমন একদম শেষ মুহূর্তে বড়গুলা বিক্রি হয়েছে, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ প্রথম দিক দিয়ে আগে বড়গুলাই বিক্রির দিকে যাচ্ছে আর কি। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, খামারিরা যাতে ন্যায্য দামে পশু বিক্রি করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে। খামারে উৎপাদিত পশু যেন ন্যায্য দাম পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জেলা প্রশাসন সহ জেলা পুলিশ সহ আমাদের কোরবানির হাটগুলোতে স্পেশাল জরুরি এরকম টিম থাকবে। তারা যেন কোরবানিযোগ্য পশুগুলো এক জায়গা থেকে আর জায়গায় ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো আইনের ব্যত্যয় না হয়, যেন কোনোভাবে যেন বিপদগ্রস্ত না হয়, সে লোক খামারিদের পাশে জেলা পুলিশ, জেলা প্রশাসন সর্বক্ষণ কাজ করবে। এবছর জেলার 6টি উপজেলায় 85,032টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রায় 95,196টি পশু প্রস্তুত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার মধ্যরাতে বহু প্রতীক্ষিত ডিম ছাড়ে মা মাছ।
নদী পাড়ে শত শত জেলে রাতে ডিম সংগ্রহে নেমে পড়েন হালদা জুড়ে। একে এম নাজিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। দেশের একমাত্র রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে আমতোয়া পয়েন্টে প্রথম ডিম ছাড়ে মা মাছ। নদী পাড়ের শত শত জেলে রাতেই ডিম সংগ্রহে নেমে পড়েন। হালদা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। স্থানীয়রা জানান, প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও রাত 2টা থেকে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ডিম সংগ্রহে নামেন। আমতোয়া এলাকায় প্রথমে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে, এরপর সেগুলো ছড়িয়ে পড়ে নদীর অন্যান্য অংশে। জেলেরা নৌকা ও জালের সাহায্যে তা সংগ্রহ করেন। হালদা নদী গবেষকরা জানান, প্রত্যেক সংগ্রাহক গড়ে 3 থেকে 4 বালতি ডিম পেয়েছেন। ডিম সংগ্রহকারীরা বেশ উচ্ছ্বসিত। তবে এখন পর্যন্ত মোট কত পরিমাণ ডিম হ্যাচারিতে পৌঁছেছে তা নিরূপণে কিছুটা সময় লাগবে। রাত 2টার দিকে হালদা নদীর আমতোয়া যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে কার্প জাতীয় মা মাছ পুরোদমে ডিম ছেড়েছে। জোয়ারের সাথে সাথে সেই ডিম হালদার নদীর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ডিম সংগ্রহকারী ভাইরা রাত 2টা থেকে তারা তাদের নৌকা নিয়ে তারা ডিম সংগ্রহ করে এবং আমরা সরাসরি কথা বলে দেখেছি প্রত্যেকটা নৌকাতে গড়ে 4 থেকে 5 বালতি ডিম সংগ্রহ করা হয়েছে এবং এতে ডিম সংগ্রহকারী ভাইরা কিন্তু তারা খুবই আনন্দিত। হালদা নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার রাতে পাহাড়ি ঢল ও বজ্রসহ বৃষ্টির সময় মা মাছ ডিম ছাড়ে। এসব ডিম পরবর্তী সময়ে হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ ও পোনা মাছ উৎপাদনে ব্যবহার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।